সেখানে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পেসিফিকভাবে 3টি বিষয় নিয়ে কথা বলেছি। আমরা সরকারের যে প্রতিশ্রুতির সময় জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, আমরা সেটির অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছি এবং 30 কার্য দিবসের মধ্যেই যাতে জুলাই ঘোষণাপত্রটি জারি করা হয় সে বিষয়ে আমরা জোর আহ্বান জানিয়েছি। কারণ আমরা এর আগেও দেখেছিলাম জানুয়ারি মাসে একটা ডেট দেওয়া হয়েছিল, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, এই আন্দোলনের প্রেক্ষিতে আরেকটি প্রতিশ্রুতি দিয়েছে, এইবার যাতে প্রতিশ্রুতি ভঙ্গ না হয়। দ্বিতীয়ত আমরা বলেছি যে এই জুলাই মাস আসতেছে, 1 বছর পূর্তি হবে আমাদের গণ অভ্যুত্থানের। 5ই আগস্টের আগেই এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয়, সকলের স্বাক্ষর নিয়ে আমরা যাতে জুলাই সনদ করতে পারি। এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। জুলাই সনদ ঘোষণার আগেই যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই আমরা আহ্বান জানিয়েছি যে 16 বছর আমরা অপেক্ষা করেছি, 10 মাস অপেক্ষা করেছি, আমরা আরও 2 মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই। সকল রাজনৈতিক দল মিলে এই 2 মাসের মধ্যে আমাদের যে জুলাই সনদ, যেখানে জনগণ তার ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা, শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে, সেই জুলাই সনদ হওয়ার পরে একই সাথে আমরা তখন নির্বাচনের তারিখটি যাতে সরকার ঘোষণা করে আমরা সেই দাবি জানিয়েছি। এবং জুলাই সনদ হওয়ার পরে আমরা আমাদের দলীয় মন্তব্য জানাবো যে কোন সময় নির্বাচন আমরা চাচ্ছি। আর সর্বশেষ আমরা নির্বাচন কমিশনের কথা বলেছি, যেটা আমরা এর আগেও বলেছি যে আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার। নির্বাচন নিয়ে যত সংখ্যক আইন, নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইন, সেই আইনগুলো সংস্কার করে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করা। এবং নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়া চলছে সেখানে আমরা আস্থা রাখতে পারছি না, নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এটি যাতে সরকার বিবেচনায় নেয় এবং একটি উচ্চ আদালত থেকে আমরা দেখেছি নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সার্বিক বিবেচনায় নির্বাচন কমিশন যাতে পুনর্গঠন করা হয়। আমরা এই 3টি বিষয়ে মূলত আলোচনা করেছি। ধন্যবাদ। হচ্ছে একটা নির্ধারিত টাইমের পরে আপনারা একটু সালাম দিলে ভালো হয় এবং দ্যাট শুড বি নট মোর দেন 7 মিনিটস, 3 to 7। এখন একটা আমি 1 মিনিট বেশি নিচ্ছি এটার জন্য, কারণ 30টা দলকে ডাকছে তো, এভরিবডি হ্যাজ রাইটস টু স্পিক সামথিং। আপনারা 5 মিনিট করে হলে 150 মিনিট, ইট ইজ মোর দেন 3 আওয়ার্স। ওকে, সংগ্রামী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। মিটিং তো হচ্ছে কন্টিনিউয়াসলি, আপনারা অনেক কিছু অলরেডি ব্রিফড হয়েছেন। আজকে 2টা পয়েন্টে মোটামুটি আমরা অগ্রসর হয়েছি। এর মাঝে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টিতে যে ওপিনিয়নটা মোস্ট অফ দি পার্টিজ এগ্রি করেছে, ইনক্লুডিং বাংলাদেশ জামাত ইসলামী, সেটা হচ্ছে যে আপার হাউস, লোয়ার হাউস মেম্বার এবং এটাকে কনস্টিটিউন্সিকে প্রেসিডেন্টের যে কনস্টিটিউন্সি ইলেকট্রাল কলেজ, সেটা আরেকটু এক্সটেন্ডেড। আর কমিশনের প্রস্তাব হচ্ছে এটা আপ টু দি ইউনিয়ন কাউন্সিল মেম্বার্স, যেটার সংখ্যা হয়ে যায় প্রায় 70-75 হাজার। আমরা বলেছি এক্সটেন্ডেড করা দরকার, তবে একেবারে এত বড় নয়। এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মিউনিসিপ্যালিটিস যেটা আছে এটাকে কাভার করে, আর আপার হাউস এবং লোয়ার হাউস তো থাকবেই, মিলিয়া যে কনস্টিটিউন্সি হবে, ইলেকট্রাল কলেজ হবে ফর দি প্রেসিডেন্ট। এখানে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে। এতে করে সংখ্যাগরিষ্ঠ দল যে সরকার গঠন করবে, যারাই করুক বা জোট করুক, তার বাইরেও প্রেসিডেন্ট অন্য যা ব্যক্তিও হইতে পারবে, এরকম একটা অপরচুনিটি এখানে ওপেন হয়। যদিও মেজরিটি দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু অল্টারনেটিভ হওয়ার একটা স্কোপ এবং অপরচুনিটি, দো ইট ইজ ভেরি ন্যারো, তারপরে এটা একটা প্রভিশন থাকে। সেই জন্য আমরা এটা এখানে বলেছি। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে, সেখানেও অনেকটাই মেজরিটি পিপল, মেজরিটি অর্গানাইজেশনগুলো আমরা একমত হয়েছি যে কোনো প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। কোনো দল ইনক্লুডিং বিএনপি, তারা এটার সাথে পুরোপুরি একমত হননি। তারা এটা বলেছেন যে 2 মেয়াদ, তারপরে ড্রপ, তারপরে আবার হতে পারে। এখানে একটা স্লাইট ডিফারেন্স আমাদের মাঝে হয়েছে, কিন্তু মেজরিটি বিশ্বাস করে যে 2 মেয়াদেই হতে পারবে, এরপর আর হতে পারবে না। জামাত ইসলামী 2 মেয়াদেই
হতে পারবে এবং এরপরে আর প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না। এই ব্যাপারে আমরা একমত পোষণ করেছি। প্রধানমন্ত্রীকে ক্ষমতা নিয়ে অন্যান্য বিষয় নিয়ে আরও কিছু এজেন্ডা আছে, এটা আজকে আলোচনা হয়নি, দিয়েছিল এজেন্ডা আমাদের ভিতরে, কিন্তু সময় এটা কভার করেনি। আমরা এই দুটি অসমাপ্ত ইস্যুকে কালকে শেষ করে রোববারে যেটা শুরু হবে পরবর্তী আলোচনাগুলো তখন ইনক্লুডেড হবে। ইনশাল্লাহ আমরা আমাদের মত দেব, আপনাদের সাথে আমরা কথা বলবো। সবাইকে ধন্যবাদ। সেখানে মোটা দাগে সব রাজনৈতিক দলই কিন্তু নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ চেয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে সংস্কার নিয়ে আগামীকালকে আরেকটি মিটিং রয়েছে 11টা। এখানে কার্যত আমরা মনে করি যে সংস্কারের বিষয়ে ইতিমধ্যেই একটা ঐক্যমত্য তৈরি হয়েছে, আর মিটিংয়ের প্রয়োজন হচ্ছে না। এখন বাস্তবায়ন করার আসলে পালা। বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে কিছু কিছু সংস্কার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, কিছু কিছু সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধানের পরিবর্তন প্রয়োজন হবে, সেটার জন্য নিশ্চয়ই একটা পার্লামেন্ট লাগবে, এবং কিছু কিছু সংস্কার চাইলে এখনই বিভিন্ন মন্ত্রণালয় তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কিছু আইন অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে। তবে যেহেতু বাংলাদেশের 50 বছরের ইতিহাসে আমরা এইটাকে আমাদের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে আমরা মনে করি, সেজন্য আমরা বলেছি যে এই ঐতিহাসিক প্রেক্ষাপটে রাষ্ট্রের সংস্কারগুলোতে যে আমরা এতগুলো রাজনৈতিক দল এবং নাগরিকরা ঐক্যমত পোষণ করছি, এইটাকে জুলাই সনদ না বলে বরঞ্চ একেবারে এটাকে একটা জাতীয় সনদ হিসেবে আমরা গ্রহণ করে একটা গণভোটের মাধ্যমে এর একটা গণভিত্তি দিতে পারি। দ্বিতীয়ত, আপনারা জানেন যে গত কয়েকদিন আগেও থাইল্যান্ডে বেশ কয়েকজন আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের যতটুকু আমরা দেখেছি অনেকেরই শারীরিকভাবে পঙ্গুত্বের একেবারে শেষ প্রান্তে চলে গিয়েছে। তাদের চিকিৎসা এখনও বিদেশ পাঠাতে সময় লাগছে, এখনও অনেকে যেতে পারে নাই, 9 মাস লাগছে। তো এর মধ্যে দিয়ে আমরা প্রধান উপদেষ্টার সামনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের আইন উপদেষ্টা ছিলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি তারা জুলাইয়ের আহতদের চিকিৎসার ব্যবস্থাপনা এবং তাদের সহায়তায় ব্যর্থতার পরিচয় দিয়েছে যারা দায়িত্বে ছিলেন। সুতরাং এইটা সেনাবাহিনীর কাছে দিলে ম্যানেজমেন্টটা ভালো হবে। সরকারের প্রতি শুরুর দিকে যে একটা অভূতপূর্ব সমর্থন ছিল, সব রাজনৈতিক দলের একটা সহযোগিতা করার মনোভাব ছিল, সরকারের বেশ কিছু উপদেষ্টার বেশ কিছু কর্মকাণ্ড, রাজনৈতিক মন্তব্য সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব তৈরি করেছে, একটা সন্দেহ সংশয়ের সৃষ্টি করেছে। আমরা সেই সমস্ত উপদেষ্টাদেরকে অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আমরা দাবি জানিয়েছি। একই সাথে আমরা এটাও বলেছি অতীতের ঘটনা টেনে, যে আপনারা জানেন যে 2023 সালের 28শে অক্টোবর বিরোধী দলের আন্দোলন সংগ্রামের পর 24 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন সম্পন্ন করার জন্য তৎকালীন ফ্যাসিস্ট সরকার এবং তার দোসররা প্রায় 32,000 বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। কিন্তু গত 9 মাসেও এই ফ্যাসিবাদের সাথে জড়িত এবং তার সহযোগী 3200 জনকেও গ্রেপ্তার করা হয় নাই। বরঞ্চ আমরা দেখেছি যে শেখ হাসিনার গত 16 বছরের গুম, খুন, লুটপাট এবং দুর্নীতির অন্যতম সহযোগী জাতীয় পার্টির যে আস্ফালন, আমরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা বলেছি। একই সাথে যেহেতু নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বলছে দ্রুত সময়, প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বর থেকে জানুয়ারি, আমরা বলেছি যে ডিসেম্বরে হলে ভালো, ডিসেম্বরের আগে কেন নয়, ডিসেম্বরের আগেও ইলেকশন হতে পারে। সামগ্রিকভাবে আমরা সহ সব দলই নির্বাচনের একটা সুনির্দিষ্ট দিন, তারিখ কিংবা মাস, এই সময়টা প্রধান উপদেষ্টার কাছে আমরা জানতে চেয়েছি। তিনি নির্বাচনের বিষয়ে ওইভাবে আসলে এই বক্তব্য তো মোটা দাগে সব রাজনৈতিক দলই বলেছে, এবং জাপানে যে নিকি এশিয়া ফোরামে যে একটা বক্তব্য এসেছিল, শুধুমাত্র একটি দল নির্বাচনের ডিসেম্বরে চেয়েছে, এই বক্তব্যটি যে সঠিক নয় সেটা ওখানে বলেছে। অনেক দলই তো নির্বাচন পত্রপত্রিকা 54টি দল, এবং আজকেরও আই থিঙ্ক তিনটি দল ব্যতীত বাকি দলই কিন্তু নির্বাচনের জন্য দ্রুত একটা রোড ম্যাপ চেয়েছে, এবং নির্বাচনটা যে ডিসেম্বরের মধ্যে হওয়া প্রয়োজন সেই বিষয়ে বক্তব্য রেখেছেন। প্রধান উপদেষ্টা হয়তো এই সমস্ত স্পেসিফিক বিষয়ে এত ডিটেলে যান নাই। তিনি এই যে একটা ঐক্য তৈরি হয়েছিল সরকার গঠনের শুরুতে,
ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করতে চান এবং নির্বাচনও দিতে চান, সেটি আমাদেরকে জানিয়েছেন। বলেছে যে এক হতে পারে যে জাতীয় সংসদের উভয় কক্ষ, যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আমরা সবাই একমত হই, তাহলে উভয় কক্ষের আপনার সংসদ সদস্যদের ভোটে, অথবা উভয় কক্ষের সংসদ সদস্য প্লাস হচ্ছে যে আমাদের প্রতিনিধি, সেটা নিয়ে যে ইলেকট্রাল কলেজ গঠিত হবে, সেটা আমরা সেখানে মত দিয়েছি যে আমাদের দলের পক্ষ থেকে যে জেলা পরিষদের যে সমন্বয় থাকবে, জেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, সেটা সহজে 576 জন হয়। এই 576 জনের ভোটে রাষ্ট্রপতির নির্বাচন করা। প্রধানমন্ত্রীর বিষয়ে যেটি বারবার বলা হয়েছে, এটি তো আপনারা জানেন যে অনেকদিন ধরে আলোচিত বিষয়। যেহেতু বাংলাদেশের রাষ্ট্রপতির বিধান আছে যে দুইবারে বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারে না, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা শক্তিশালী রাষ্ট্র 200 বছর ধরে যারা গণতন্ত্র টিকিয়ে রেখেছে, তারাও কিন্তু আপনার ওই দুইবারের বেশি কেউ প্রেসিডেন্ট হয় না। আমরা এইখানে সেটি ইমপ্লিমেন্ট করার কথা বলেছি, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যেই ওই অর্থে গণতান্ত্রিক চর্চা প্রসারিত হয় নাই। সেজন্য আমরা বলেছি অবশ্যই এই ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি আমরা মৌলিক পরিবর্তন না করতে পারি, ভবিষ্যতে কিন্তু সেটা সম্ভব হবে না। সেই জায়গায় আমরা সত্য অবস্থান এটা যে অন্তত দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এই বিষয়ে কিছু কিছু দলের আপত্তি পেন্ডিং আছে। দ্বিতীয়ত, যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার ক্ষেত্রে ঝুলে আছে যে তাহলে সংসদ কি দ্বিকক্ষ বিশিষ্ট হবে না এক কক্ষ বিশিষ্ট হবে। সেক্ষেত্রে আবারও গতকালকের এই আলোচনাটা আজকে এসেছে, সেখানে মোটামুটি বেশিরভাগ দলই এখানে একমত হয়েছে যে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে। এবং দ্বিকক্ষ বিশিষ্ট হলে সেটা কি বর্তমানে এক্সিস্টিং সিস্টেমে ইলেকশন হবে, নাকি প্রশাসনের আপনার সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে এইখানে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। সেজন্য আমরা যেহেতু বলেছি যে বাংলাদেশে দেখা গেছে 30-35% ভোট নিয়ে কেউ সরকার গঠন করে, আবার তার 2-1% কম ভোট নিয়ে কেউ বিরোধী দলে থাকে, রাষ্ট্র পরিচালনায় কার্যত তাদের কোনো ভূমিকাই থাকে না। এই জন্য আমরা ভারসাম্যপূর্ণ সংসদ এবং ভাইব্রেন্ট সংসদের জন্য আমরা বলেছি যে অন্তত যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয়, তার মধ্যে যেন একটি কক্ষে, সেটা উচ্চকক্ষ কিংবা নিম্নকক্ষে, যেন সংখ্যানুপাতিক ভিত্তিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনারা জানেন যে আমি গতকাল শুরুতেই প্রশ্নটা উত্থাপন করেছিলাম, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির সাথে রাষ্ট্রপতির ক্ষমতার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি বিদ্যমান অবস্থায় থাকবেন নাকি রাষ্ট্রপতির নতুন ব্যবস্থায় রাষ্ট্রের সরকারের প্রধান নির্বাহীর সাথে রাষ্ট্রপতির কী নতুন ক্ষমতা, নতুন এখতিয়ার, নতুন কার্যপরিধি যুক্ত হচ্ছে, এই প্রশ্নটা আলোচনার সাথে রাষ্ট্রপতি নির্বাচনটা কোন প্রক্রিয়ায় হবে এটা গুরুত্বপূর্ণ। আজকে এবং গতকাল এবং আজকে এই প্রশ্নটা ধরেই দীর্ঘ আলোচনা হয়েছে। 3-4টা প্রশ্নে বড় দাগের আলোচনা এবং খানিকটা কাছাকাছি আসা গেছে। প্রথম হচ্ছে সরকারের প্রধান নির্বাহীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার যেটা যৌক্তিক ভারসাম্য দরকার, এ ব্যাপারে আমরা সবাই একমত। রাষ্ট্রপতির ক্ষমতা সাংবিধানিকভাবে যে কিছুটা বৃদ্ধি করা দরকার, আজকে 3-4টা সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে, প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। ক্ষমতা বৃদ্ধি করার ব্যাপারে সাধারণ ঐক্যমত জায়গাটা তৈরি হয়েছে। 2 হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের বিদ্যমান পদ্ধতিটাকে আমরা পরিবর্তন করতে চাই, এবং সেই জায়গা থেকে যেটা আলোচনা হয়েছে, এই পরিবর্তনের সাথে সংবিধানের 70 অনুচ্ছেদে আমরা 2টো প্রশ্ন বাদে বাকি প্রশ্নের ব্যাপারে পার্লামেন্ট মেম্বাররা যেহেতু স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারবেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে অনেকগুলো দলের দিক থেকে প্রস্তাব করা হয়েছে যে তাহলে আমাদের পার্লামেন্টের নিম্নকক্ষ এবং উচ্চ কক্ষের ব্যাপারেও সাধারণ একটা ঐক্যমত আছে, পার্লামেন্টে আরেকটা আপার হাউস তৈরি করা। যদিও ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সাধারণ একটা মতৈক্যের জায়গা তৈরি হয়েছে। এবং তাহলে নিম্নকক্ষ উচ্চ কক্ষ মিলে নিম্নকক্ষের 400, সাধারণ 300 আসন, নারী আসনের 100 মিলে 400, আর উচ্চকক্ষের 100 আসন, 500 জনকে নিয়ে একটা ইলেকটোরাল কলেজ সেক্ষেত্রে হতে পারে। এই ইলেকটোরাল কলেজের সদস্যরা রাষ্ট্রপতির প্রশ্নে গোপন ব্যালটে তারা রাষ্ট্রপতি নির্বাচন করবার সুযোগ আছে। এটা নিয়ে মোটামুটি একটা আলোচনা, ঐক্যমতের প্রায় কাছাকাছি জায়গাটা, এটা আমরা আসছি। আজকে দুপুর পর্যন্ত এটা বলা যেতে পারে। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আরও কিছু দল আমরা প্রস্তাব করেছি, যদি এটাকে আমরা আরেকটু বর্ধিত করতে চাই, তাহলে আমরা জেলা পরিষদ, সিটি কর্পোরেশন নির্বাচন, সিটি কর্পোরেশন যে পরিষদ,
সেখানেও এক একটা ইলেকটোরাল কলেজ হিসেবে ধরে ইলেকটোরাল কলেজটাকে আরেকটু এক্সটেন্ড করা, এটাকে বিস্তৃত করা যেতে পারে, এগুলো আলোচনার ভিতরে আছে। আমরা আশা করি আজকে পর্যন্ত গতকালকের মতন আলোচনাটা খুব হতাশাব্যঞ্জক হয়নি। আজকে আলোচনাটা অনেকখানি ইতিবাচক। আমরা চিন্তা বা মতামতের ঐক্যটা অনেকখানি আমরা কাছাকাছি এসছি। সর্বশেষ আমরা ধরে নিতে পারি যে আমরা ধরে নিচ্ছি উভয় কক্ষের সদস্যরা তাদেরকে নিয়ে যে নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ তাদের গোপন ব্যালটে আর সেখানে রাষ্ট্রপতি নির্বাচন হবেন। যখন গোপন ব্যালটে হবে তখন সরকারি দলের বাইরেও তখন অন্য কোনো বিরোধী দলের প্রার্থীরা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগটা থাকছে। এইটুকু আলোচনা হয়েছে।